আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি তখন আমি কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। হঠাৎ করে একদিন বঙ্গভবন থেকে আমার কাছে একটি আমন্ত্রণ পত্র এসেছে। শুধু আমার কাছে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বেশ কিছু বিজ্ঞানী, তাদের কাছে একটি আমন্ত্রণ পত্র এসেছে। বঙ্গভবনে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করার। সম্ভবত আমার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেটাই সামনাসামনি প্রথম সাক্ষাৎ ছিল। পরবর্তীতে হয়েছে। এজেন্ডা ছিল, দেখুন আজকে আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করছি ৪৫ বছর পরে, আমি ৪৫ বছর আগের কথা বলছি, সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিহ্নিত করেছিলেন একটি সমস্যা, বাংলাদেশের এনার্জি প্রবলেম। এবং সেই কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা আমি যেটা বলছি তার বাইরেও তিনি কিছু বিজ্ঞানী, তখনকার দিনে যারা বিজ্ঞানী ছিলেন বা যারা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই সবাই তিনি কথা বলছিলেন। এবং এখানে উল্লেখ করা প্রয়োজন, আজকে ইরান ইসরায়েল যুদ্ধের যে একটি প্রধান ইস্যু আণবিক শক্তি, সেই বিষয়টিও কিন্তু সেদিন আলোচনা এসেছে। এবং তিনি আমাদের অত্যন্ত অত্যন্ত মানে সুললিত ভাষায় তিনি আমাদের অনুরোধ করেছিলেন যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে যখন অ্যাটমিক এনার্জি কমিশন ছিল সেখানকার এবং আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো ছিল, যে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী, আপনারা যদি বাংলাদেশের জন্য একটি সফল এনার্জি পলিসি দিতে না পারেন তাহলে সেটাকে রাজনীতিকরা দেবে? এই প্রশ্নটি তিনি এবং আমাদের দায়িত্ব দিয়েছিলেন যে একটি এনার্জি পলিসি তৈরি করার জন্য। কিন্তু আমি সেই জন্য কিন্তু এই গল্পটি বলছিলাম, গল্পটি বলছি এই কারণে, মানে এখানে বিভিন্ন বক্তার কথায় একটি বক্তব্য, একটি শব্দ উঠে এসেছে, শব্দটি কি? উৎপাদনের রাজনীতি। আমি সেই কারণে গল্পটি বলছি। অনেকে কিন্তু বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। উন্নয়নের রাজনীতির কথা বলতেন, উন্নয়নের রাজনীতির কথা হয়তো তিনি বলতেন, কিন্তু তার যে টার্মিনোলজি ছিল সেটা হচ্ছে উৎপাদনের রাজনীতি। দুটি শব্দের মধ্যে কিন্তু প্রভেদ রয়েছে, বিরাট প্রভেদ। এবং আমি যে গল্পটি বলছি তা থেকে সেটা বুঝতে পারবেন। তিনি আমাদের সঙ্গে যখন আলোচনা করছেন আণবিক শক্তি বাংলাদেশে তখন আলোচিত হয়েছিল, যে রূপপুর নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেই রূপপুর নিয়ে কিন্তু সেদিন আলোচনা, কেননা রূপপুর প্রকল্পটি তারও আগে পাকিস্তানের সময় থেকে সেটা গ্রহণ করা হয়েছিল কিন্তু বাস্তবায়িত হয়নি। তখনকার দিনে আণবিক শক্তির যে কনটেক্সট সেটা আজকের আণবিক শক্তির কনটেক্সট থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এবং এখানে বলা প্রয়োজন, বাংলাদেশের প্রথম রিসার্চ রিঅ্যাক্টর সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল। তিনি কথা বলছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওই যে বলছি শিক্ষা, তিনি সৈনিক, আওয়ামী লীগ বলে সৈনিক, তিনি কিন্তু যে আলোচনা হচ্ছিল তিনি কিন্তু কাগজের নোট নিচ্ছিলেন এবং নোট নিচ্ছিলেন সাদা কাগজে। তার হাতে ছিল একটি বিলাতে বলে বাইরো, আমরা বলি বল পয়েন্ট, বল পয়েন্ট দিয়ে তিনি নোট নিচ্ছিলেন এবং আমাদের এনার্জি পলিসি সম্বন্ধে আলোচনা করছেন। হঠাৎ এক পর্যায়ে তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বললেন যে আমি 1 সেকেন্ডের জন্য একটু ডাইগ্রেস করব। তিনি বললেন যে তিনি আলোচ্য বিষয় থেকে 1 সেকেন্ডের জন্য একটু অন্য জায়গায় যাবেন এবং অবাক কাণ্ড,
তিনি হঠাৎ হাতের সেই বল পয়েন্ট কলমটি তিনি উঁচু করে তুলে ধরে যে আপনারা তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন, আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। ওই যে বললাম উৎপাদনের রাজনীতি। তিনি বলেন যে দেখুন, আমি যে নোট নিচ্ছি, একটা বল পয়েন্ট কলম দিয়ে আমরা একটা নোট নিচ্ছি, এই কলমটা কোথায় তৈরি হয়েছে? আমাকে তো এই কলমটিও বিদেশ থেকে আমদানি করে আনতে হচ্ছে। বাংলাদেশের মানুষ, আপনারা এত বড় বড় বিজ্ঞানী, একটা সামান্য কলমকে আপনারা উৎপাদন করতে পারেন না। গল্পটি কেন বলছি? ওই যে এই বইয়ের ভিতরে আছে যে শিক্ষা কিন্তু বাস্তবমুখী হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা বলেছে। প্রশ্ন মানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য একটি আলোচনার ভেতরে তার মনে প্রশ্নটি জেগেছে। তিনি মূল বিষয় আলোচনা এক মিনিটের জন্য স্থগিত করে তিনি আমাদের এই প্রশ্নটি করেছিলেন। আমার বলতে দ্বিধা নাই, সেদিন আমাদের লজ্জায় আমাদের সকলের মাথায় হেঁট হয়ে গিয়েছিল। এখন তিনি বলেছিলেন যে আমরা তো অনেক বড় বড় জিনিস উৎপাদনের কথা চিন্তা করছি, কিন্তু সামান্য এই কলমটি, বল পয়েন্ট কলমটি কি পর্যন্ত আমাকে বিদেশ থেকে আমদানি করে আনতে হবে, এটিকে আপনারা উৎপাদন করতে পারেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শিক্ষা দর্শন, এই কথা বলে শেষ করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনে অন্যান্য দিকগুলো নিয়ে অন্যান্য বক্তারা আলোচনা করেছেন। আমি হয়তো সময়ের অভাবে আর আজকে সেদিকে যেতে পারবো না। যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাই তাহলে হয়তো আমি কথা বলবো। আমি যদি সারাদিন সারা রাত বা দিনের পর দিন বা রাতের পর রাত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়ে কথা বলি, আমি কিন্তু এই কথা বলে শেষ করতে পারবো। অবিশ্বাস্য ব্যাপার, মাত্র 3.5 বছর তিনি এফেক্টিভলি তিনি এই দেশের পরিচালনা করেছেন। only 3 years and a half। আমি বলি যে তার পরবর্তী 45 বছর বয়স পর্যন্ত তার 3.5 বছরে তিনি যে অর্জন করেছিলেন, জাতির জীবনে এমন কোন সেক্টর নাই যেখানে তার অবদান ছিল। এবং আমি অকপটে বলছি যে তার পরবর্তী আজকে 45 বছরের বেশি সময় হয়তো পার হয়ে গিয়েছে। আমরা 45 বছরে, তিনি 3.5 বছরে যা করেছিলেন, 45 বছরে আমরা সেটুকু অর্জন করতে পারি। অদ্ভুত মানুষ। আমি আরেকটি ছোট্ট গল্প বলি। আমার এক বন্ধু, সহপাঠী বন্ধু, তার পিএস হিসেবে কাজ করেছিলেন। একদিন তার সঙ্গে গল্প বললাম, সে অসুস্থ, ছুটি নিয়ে এসছে, বঙ্গভবন থেকে ছুটি নিয়েছে, গল্প করছে। সে আমাকে বলেছিল, তা আমি বলছি আজকে কারণ প্রাসঙ্গিক বিষয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিভাবে তিনি, তার কর্ম পদ্ধতি কি ছিল, কিন্তু কর্মসূচির কথা রয়েছে। তো সে বললো যে আমি তো আজকে ছুটি নিয়ে আসছি, প্রেসিডেন্ট আসার সময় প্রেসিডেন্ট সাহেবকে বললাম আমি একটু অসুস্থ, আমাকে একটু ছুটি দিন। আমার সহপাঠী বন্ধু। তো বললো যে আমি যখন এই কথা প্রেসিডেন্ট সাহেবকে বললাম, প্রেসিডেন্ট সাহেব উত্তর দিলেন, তুমি এর মধ্যে কাহিল হয়ে গেলে। স্যার আমরা তো জানেন, আপনি তো আমাদের কাজ, আমি 3 জন পিএস ছিলেন শহীদ প্রেসিডেন্টের, 3 পিএস, তার মধ্যে সে একজন। বলছে যে 8 ঘন্টা তো কাজ করি, তো 1 সেকেন্ডও ফুরসত পাই না। একটু আজকে একটু শরীর খারাপ আছে, যদি আপনি ছুটি দেন, ছুটি নিয়ে এসে আমাদের গল্পগুলো একটু রিল্যাক্স করে। প্রেসিডেন্ট সাহেবকে যখন এই কথা আমি বলেছি যে আমি তো দীর্ঘ 8 ঘন্টা যখন কাজ করতে করতে একটু কাহিল হয়ে গেছে, আমার একটু ছুটির প্রয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বললেন যে তুমি তো 8 ঘন্টা কাজ করো, তোমার ডিউটি আওয়ার্স 8 আওয়ার্স। বলবে হ্যাঁ। বলছে দেখো আমি তো 3 শিফটে 3 × 8 = 24 আওয়ার্স কাজ, তুমি 8 ঘন্টা গাড়ি হয়ে গেছে, আমি তো গাড়ি। তো এটা আমার সহপাঠী বন্ধুর মুখে শোনা, এটা গল্প না, এটা সত্যি ঘটনা। বক্তব্য আজকের জন্য বক্তব্য দীর্ঘ করব না। আমার এখানে এসে
আমি বললাম যে আমি বক্তব্যের শুরুতে বোধহয় একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, মাঝখানে কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। আমি এইটুকু শুধু বলবো যে যেখানে লেখাপড়া করে ইংরেজিতে একটি শব্দ আছে আলমা ম্যাটার, তো কাজেই নিজের শিক্ষা প্রতিষ্ঠান এর চেয়ে প্রিয় কোনো প্রতিষ্ঠান মানুষের জীবনে থাকে। আমি আজকে যারা আমাকে অনুগ্রহ করে এখানে এসে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন তাদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ।